শহরের এক কোণে দাঁড়িয়ে আছে একটা মেয়ে, তার নাম ভ্যানিলা। সে একা নিঃশব্দে আকাশের দিকে তাকিয়ে আছে। হঠাৎ আকাশ থেকে এক ফোঁটা বৃষ্টির জল পড়ে তার নরম গালে। চোখ মুখে চাপা কষ্টের ছাপ স্পষ্ট। একটু পর সে ধীরে ধীরে হেলমেট পরে বাইকে ওঠে, কোথাও যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। ওপাশে কিছু পুলিশ সদস্য সাধারণ পোশাকে চুপি চুপি তাকে অনুসরণ করছে। তাদের কানে হেডফোনের ভিতরে এক গম্ভীর কণ্ঠ শোনা যায়, এই মেয়েটাকে 1 সেকেন্ডের জন্য চোখের আড়াল করো না, ও আমাদের কিলার পর্যন্ত পৌঁছে দেবে। এই গম্ভীর কণ্ঠের মালিক হচ্ছেন আমাদের হিরো, একজন চতুর অভিজ্ঞ পুলিশ অফিসার। এই কথার সঙ্গে সঙ্গে দৃশ্যটি কেটে যায়। কয়েকদিন আগের ঘটনা। রাত গভীর, শহরের এক নির্জন এলাকা, চারপাশে নিস্তব্ধ। হঠাৎ একটা কালো রঙের গাড়ি এসে থামে। গাড়ির ভিতরে থাকা এক অজ্ঞাত ব্যক্তি মুখে মাস্ক পরে আছে, হাতে লাল লিজার লাইটের রেঞ্জার। সে রাস্তার একটা নির্দিষ্ট জায়গায় লিজার দিয়ে টার্গেট সেট করে অপেক্ষা করতে থাকে। তারপর রাস্তার পাশে থাকা একটা ল্যাম্প পোস্টে একটা বাজ পাখি এসে বসে। মনে হয় যেন সে পাখিটিও সাক্ষী হতে চলেছে কিছু ভয়ঙ্কর ঘটনার। এদিকে কার্তিক নামের এক তরুণ তার গার্লফ্রেন্ড রামিয়াকে বাসায় পৌঁছে দিতে এসেছে। বাইক থামিয়ে সে বলে, ঠিকঠাক পৌঁছলে একটা মেসেজ দিও। রামিয়া হেসে বাই বলে হাঁটতে শুরু করে। দুর্ভাগ্যবশত সে ঠিক সেই রাস্তায় হাঁটছে যেখানে কালো গাড়ির অজ্ঞাত ব্যক্তি টার্গেট করে অপেক্ষা করছিল। রামিয়াকে দেখতে পেয়ে সে ব্যক্তি গাড়ি থেকে দ্রুত নেমে আসে। রাস্তার পাশে ঝোপের আড়ালে গা ঢাকা দেয়। রামিয়া ঠিক টার্গেট পয়েন্টে এসে পৌঁছালে সে হঠাৎ পিছন থেকে ঝাঁপিয়ে পড়ে। রামিয়ার ঘাড়ে সে ইঞ্জেকশন পুশ করে দেয়, এমন এক বিষ যা সেকেন্ডের মধ্যে শরীরের সব কোষ পুড়িয়ে দেয়। রামিয়া ছটফট করতে করতে মাটিতে লুটে পড়ে। মুহূর্তের মধ্যে তার শরীর কালো হয়ে যায়, যেন কেউ আগুনে পুড়িয়ে দিয়েছে। পরের দিন সকালে শহরের মিউনিসিপ্যালিটি সাফাই কর্মীরা এলাকার ডাস্টবিন পরিষ্কার করছিল। একজন মহিলা কর্মী হঠাৎ চিৎকার করে ওঠে। সবাই ছুটে আসি দেখে জুতো পরা একটা পা। ডাস্টবিন থেকে উদ্ধার হয় রামিয়ার পোড়া মৃতদেহ। চারপাশে হইচই পড়ে যায়। পুলিশ ঘটনাস্থলে এসে যায়। ফরেনসিক টিম এসে প্রাথমিক আলামত সংগ্রহ করে এবং মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয়। রিপোর্টে জানা যায় ইনজেকশনের বিষক্রিয়ায় রামিয়ার শরীরের সব কোষ ধ্বংস হয়ে গেছে। পুলিশ রামিয়ার পরিবার এবং বয়ফ্রেন্ড কার্তিককে জিজ্ঞাসাবাদ করে, কিন্তু কোনো সন্দেহজনক কিছুই পাওয়া যায় না। খবরটি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায়। চেন্নাই শহরের মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। মেয়েরা রাতের বেলা একা বের হওয়া বন্ধ করে দেয়। এরপর সিন শিফট হয় মুম্বাই শহরে, যেখানে অফিসার ধ্রুবকে দেখতে পায়। ধ্রুব মুম্বাইয়ের এডিজিপি অফিসার। তার ঘুম ভাঙে এক উচ্চপদস্থ পুলিশের কলে। এই অফিসার বলে, আমি হোয়াটসঅ্যাপে একটা ফটো পাঠিয়েছি, তাড়াতাড়ি দেখে নাও। ধ্রুব হোয়াটসঅ্যাপ চেক করে দেখে চেন্নাই একটা ঘটে যাওয়া হত্যাকাণ্ডের ছবি। এই ছবি দেখে ধ্রুবর চোখ বড় বড় হয়ে যায়। সে লাফিয়ে উঠে পড়ে। তার স্মৃতিতে দেখা যায় তার নিজের মেয়েকেও একই পদ্ধতিতে খুন করা হয়েছিল। সে আজও খুনিকে ধরতে পারেনি। আর সেম প্যাটার্নে খুন হয়েছে আরও একটা মেয়ে, তবে লোকেশন মুম্বাই নয়, সেটা ছিল চেন্নাই। ধ্রুব এক মুহূর্ত সময় নষ্ট না করে চেন্নাইয়ে পৌঁছে যায়। সে সেখানকার ইনচার্জের সাথে কথা বলে কেসের পুরো ডিটেলস সংগ্রহ করে। সে যেহেতু আগে থেকেই এই কেসের তদন্ত করছিল, তাই তাকে এই কেসের দায়িত্ব দেওয়া হয়। এরপর অফিসার ধ্রুব ক্রাইম স্পট পরিদর্শন করেন। মহিলা অফিসার শ্রুতি তাকে কেসের সমস্ত তথ্য দিচ্ছিল। শ্রুতি বলে, এই এরিয়াতে সিসিটিভি নেই, তাই হয়তো খুনি এখানে বডি ফেলে গেছে। শ্রুতি আরও বলে, মেয়েটার নাম রামিয়া। ওই দিন তার জন্মদিন ছিল। 8টা 20 মিনিটে একটা পোস্ট করেছিল। তার জন্মদিনের রাতেই তাকে খুন করা হয়। তারপর খুনি তার মোবাইল থেকে 2:30 মিনিটে আরও একটা পোস্ট করে। তার জন্মদিন মৃত্যুদিনে পরিণত হয়েছে। ধ্রুব জিজ্ঞাসা করে, তার কোনো বয়ফ্রেন্ড ছিল? শ্রুতি বলে, রামিয়া কার্তিক নামে একটা ছেলের সঙ্গে রিলেশন ছিল। এরপর তারা কার্তিকের অফিসে যায়। কার্তিক একজন ফটোগ্রাফার, বিভিন্ন মডেলের ছবি এবং ফিল্ম মেকিংয়ের সঙ্গে যুক্ত ছিল। কার্তিকের সঙ্গে দেখা করে ধ্রুব এবং শ্রুতি জানতে চায় রামিয়ার জন্মদিনে ঠিক কী ঘটেছিল। কার্তিক তখন তার ল্যাপটপ খুলে সেই দিনের সমস্ত ছবি তাদের দেখায়। ছবিগুলোতে দেখা যায় রামিয়ার জন্মদিনে কার্তিক তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল এবং উপহার হিসেবে একটা ডলার চেন গিফট করেছিল। এই কথাগুলো শুনে ধ্রুব একটু অবাক হয়। সে বলে, কিন্তু পোস্টমর্টমের রিপোর্টে ওর গায়ে তো কোনো চেন পাওয়া যায়নি। তুমি ওই দিন কতক্ষণ ওর সঙ্গে ছিলে? কার্তিক উত্তর দেয়, ও সারাদিনই আমার সঙ্গে ছিল। রাতের পার্টি শেষে আমরা প্রায় 9:30 মিনিটে বের হই। তারপর প্রায় 10:30 মিনিটে আমি ওকে ওর বাসার সামনে নামিয়ে দিই। এই কথা শুনে ধ্রুব সঙ্গে সঙ্গে কন্ট্রোল রুমে সিসিটিভি ফুটেজ চেক করে। দেখা যায় কার্তিক সত্য বলছে। সে ঠিক রাত 10:30 মিনিটে রামিয়াকে ওর বাসার সামনে নামিয়ে দেয়। এরপর ধ্রুব পুরো রাতের সিসিটিভি ফুটেজ খুঁটিয়ে দেখতে থাকে। হঠাৎ তারা খেয়াল করে রামিয়াকে ড্রপ করার প্রায় 20 মিনিট আগে একটা কালো রঙের গাড়ি সে রাস্তায় ঢোকে। আশ্চর্যের বিষয়, সেই গাড়িটা আর ফেরত যায়নি। গাড়ির নম্বর প্লেট ছিল জি সিরিজের।
যা সাধারণত সরকারি অফিসারদের জন্য হয়। ধ্রুব ভাবলো এটা তো সরকারি গাড়ি না, তাহলে নিশ্চয় নম্বর প্লেট ভুয়া। গাড়িটাও রং করে বদলে ফেলা হয়েছে, কেউ যেন ইচ্ছে করে নিজে পরিচয় লুকাতে চাইছে। ঠিক তখন ফুটেজে দেখা যায় এক ছেলেকে হুডি পরে রাস্তায় দৌড়াতে। সে একা ছিল এবং তার জগিং রুটে বেশ কয়েকটি সিসিটিভি তাকে ক্যাপচার করছে। ধ্রুব ও শ্রুতি তখন সেই দৌড়ের রুট ধরে তদন্ত শুরু করে, কিন্তু প্রথম দিকে তেমন কিছুই মেলে না। তারা একটা বন্ধ বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল। ঠিক তখন ধ্রুবের চোখে যায় একটা গাড়ির পিছনের অদ্ভুত এক নকশার দিকে। তারা গাড়িটা দেখতে চায়, কিন্তু গাড়ি ততক্ষণ বেরিয়ে যায়। তারা সঙ্গে সঙ্গে সেই গাড়িটা অনুসরণ করতে শুরু করে। কিছু দূর যাওয়ার পর তারা গাড়িটাকে থামাতে বাধ্য করে। ধ্রুব তখন তার ট্যাব বের করে গাড়ির পিছনের অদ্ভুত নকশাটি ভালোভাবে পর্যবেক্ষণ করে। হঠাৎ তার মনে পড়ে যায় এটা তো রামিয়ার চেনের ডিজাইনের সঙ্গে হুবহু মিলে যায়। সন্দেহ আরও গাঢ় হয়। ফরেনসিক টিমকে দ্রুত ঘটনাস্থলে ডাকা হয়। তারা অত্যন্ত দক্ষতার সঙ্গে সে গাড়ির নকশা থেকে একাধিক ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে। এরপর সেই ফিঙ্গারপ্রিন্টগুলো পুলিশের ডেটাবেসে চেক করা হয়। রিপোর্টে দেখা যায় একটা ফিঙ্গারপ্রিন্ট এক সাসপেক্টের সঙ্গে মিলে গেছে। একজন ফরেনসিক অফিসার জানায় এই ফিঙ্গারপ্রিন্ট একটা পুরনো ড্রাগ স্মাগলিং কেসে অভিযুক্ত একজন ব্যক্তির সঙ্গে মিলে গেছে। তার নাম তামিল আরিফু, বয়স 23 বছর। সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো ছেলেটার বাসা ছিল আলিমদুর এলাকায়, ঠিক যেখানে রামিয়া থাকতো। এই তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে ধ্রুব শ্রুতিকে বলে, আরিফুর মোবাইল নম্বর ট্রেস করো। এরপর ধ্রুব নিজের টিম নিয়ে গাড়ি করে বেরিয়ে পড়ে। এরপর আমাদের দেখানো হয় তামিল আরিফুকে। সে একজন পেশাদার সাঁতারু এবং তখন সে একটা প্রাইভেট ক্লাবে সাঁতারের প্র্যাকটিস করছিল। এদিকে শ্রুতি মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে তার লোকেশন খুঁজে বের করে এবং ধ্রুবকে ফোনে জানায়। শ্রুতি সেই ক্লাবে পৌঁছায় এবং আশেপাশের লোকজনকে আরিফু সম্পর্কে জিজ্ঞাসা করতে থাকে। হঠাৎ একজন কর্মচারী শ্রুতিকে দেখিয়ে বলে, আপনি যাকে খুঁজছেন উনি তো ওই ছেলেটা। আরিফু মুখে চুইংগাম চিবোতে চিবোতে ধীরে ধীরে সেখান থেকে বেরিয়ে যাচ্ছিল। তার আচরণ ছিল খুবই স্বাভাবিক। পুলিশ অফিসার ধ্রুব এবং তার টিম চুপচাপ আরিফুকে অনুসরণ করতে থাকে, দূর থেকে নজর রাখে। আরিফু কিছুটা পথ এগিয়ে যাওয়ার পর ধ্রুব সামনে এসে তাকে থামিয়ে দেয়। ধ্রুব তাকে কিছু প্রশ্ন করতে শুরু করে, কিন্তু আরিফু একদম চুপ, একটা উত্তর না দিয়ে দাঁড়িয়ে থাকে। পুরো হতচকিত খায়। ধ্রুবর নির্দেশে তাকে সঙ্গে সঙ্গে ক্রাইম ব্রাঞ্চে নিয়ে যাওয়া হয়। সেখানে পৌঁছেই তার শরীরে তল্লাশি করা হয়। তার হাত ঘড়ি, মোবাইল, পকেট থেকে সমস্ত জিনিসপত্র নিয়ে নেওয়া হয়। তারপর তাকে একটা আলাদা ইন্টারোগেশন রুমে রাখা হয়, যেখানে সিসিটিভি ক্যামেরা, মাইক এবং একদিকের আয়নার পিছনে পুলিশ অফিসাররা পর্যবেক্ষণ করতে থাকে। শ্রুতি তখন ধ্রুবকে বলে, স্যার, তার সম্পর্কে ভালোভাবে না জেনে জেরা করলে ভুল সিদ্ধান্ত হতে পারে। ধ্রুব হালকা হেসে বলে, তাকে অন্তত 6 ঘন্টা একা থাকতে দাও। এই ধরনের মানুষ একা থাকলে তার ভিতরে ডেভিল মাইন্ড ধীরে ধীরে বেরিয়ে আসে। তখনই আমরা ওর মনস্তত্ত্ব বুঝতে পারবো। এরপর দেখা যায় আরিফু ওই ঘরে একা বসে ক্রমশ অস্থির হয়ে পড়ছে। সে বারবার দরজায় ধাক্কা দিয়ে বলতে থাকে, স্যার, আমি কোনো অপরাধ করিনি। আপনারা যাকে খুঁজছেন আমি সে নই। প্লিজ অন্তত আমার ব্যাগ থেকে মেডিসিন দিন, না হলে আমি অসুস্থ হয়ে পড়ব। ধ্রুব তখন ব্যাগ খুলে দেখে ওর একটা ঔষধ আছে, যার নাম অদ্ভুত এবং অপরিচিত। সে সঙ্গে সঙ্গে অনলাইনে ওষুধটির নাম সার্চ করে দেখে। এটি মূলত মেমোরি ডিসঅর্ডার বা হাইপার মেমোরির চিকিৎসায় ব্যবহৃত হয়। এই তথ্য ধ্রুবকে চমকে দেয়। ওদিকে আরিফু একা ঘরে বসে একদম অস্থির। সে অস্বাভাবিক রকমের পানি খাচ্ছে, যেন বারবার নিজেকে শান্ত রাখার চেষ্টা করছে। আচমকা সে দেয়ালে একটা মেয়ের স্কেচ আঁকতে শুরু করে। তার মাথায় যেন কারো একটা ছবি স্পষ্টভাবে ভেসে উঠছিল। আঁকা শেষ করে সে ওই ছবির দিকে তাকিয়ে বিড়বিড় করতে বলতে থাকে। তারপর হঠাৎ করে সে উত্তেজিত হয়ে পড়ে, নিজেই কথা বলতে থাকে, দেয়ালের চারপাশে হেঁটে বেড়ায় আর নিজের মাথায় হাত দিয়ে পাগলের মতো আচরণ করতে থাকে। ধ্রুব মনিটর রুমে বসে তার এই আচরণ দেখছিল। সে বুঝতে পারে এই ছেলেটার মাথায় কিছু গভীর রহস্য আছে। আরিফু মানসিক অবস্থা দেখে ধ্রুব বুঝে যায় এই মুহূর্তে ওর সঙ্গে স্বাভাবিক ভাষায় কথা না বলে কিছুই বের করা যাবে না। ধ্রুব একটু দম নিয়ে তার সামনে বসে। শেষ পর্যন্ত একটা ওষুধের পাতা সামনে এগিয়ে দিয়ে বলে, তোমার মেডিসিনটা খেয়ে নাও, তারপর শান্ত হয়ে উত্তর দাও। আরিফু একটু কাঁপা হাতে ওষুধ খেয়ে নেয়। কয়েক মিনিট পর ধ্রুব ধীরে ধীরে জেরা করা শুরু করে। ধ্রুব জিজ্ঞাসা করে, এর আগে আর কতগুলো খুন করেছো তুমি? আরিফুর চোখ কুঁচকে ওঠে, মাথা দুলিয়ে সে বলে, আপনারা ভুল করছেন স্যার, আমি কাউকে খুন করিনি। আমি তো জানিও না আমার নাম এই কেসে আসলো কিভাবে। আমি নির্দোষ। ধ্রুব শান্ত গলায় শ্রুতিকে ইশারা করে। অফিসার শ্রুতি ল্যাপটপ ঘুরিয়ে সামনে ধরেন এবং একটা ভিডিও চালান। ফুটেজ স্পষ্ট দেখা যায় রাত 11টা, রাস্তা ফাঁকা, আরিফু একা জগিং করছে সে এলাকার মধ্যেই যেখানে ঘটেছে নির্মম হত্যাকাণ্ড। শ্রুতি ঠান্ডা গলায় বলে, এই ভিডিওটা ভালো করে দেখো, বলো তো এই রাতে তুমি খুনের ঠিক আগে ওই এলাকায় কি করছিলে? আরিফু চোখ তুলে শান্তভাবে বলে, আমি প্রতিদিন ঠিক এই সময় জগিং করি। গত 1 মাস ধরে একই রুটিন।
চাইলে আগের সিসিটিভি ফুটেজ ঘেঁটে দেখুন। একই পথ, একই সময়। খুনের রাতে আমি ছিলাম ঠিক সেখানেই, প্রতিদিন থাকি। কিন্তু খুনি না হলে কি মানুষ রাতে বের হতে পারে না? ধ্রুব একটু থেমে এবার মুখোমুখি হয়ে প্রশ্ন ছড়ে, ভ্যালেন্টাইন্স ডে রাতে তুমি কি করছিলে? আর রামিয়া, তাকে তুমি কিভাবে চেনো? এই প্রশ্নে আরিবুর শরীরের চোয়াল শক্ত হয়ে যায়, চোখের পাতা থেমে যায় এক মুহূর্তের জন্য। তারপর নিঃশ্বাস ফেলে সে বলে, রামিয়া, সে আমাকে ভালোবাসতো, হয়তো আমিও তাকে ভালোবাসতাম। কিন্তু স্যার, আমি আমার সব হারিয়েছি ওর জন্য। যে কষ্ট আপনাদের চোখে পড়ছে না, সেটা আমার ভিতরের আগুন হয়ে জ্বলছে। তার কণ্ঠস্বর কেঁপে উঠতে থাকে। আমি আজ এই মেডিসিন খাই নিজেকে ঠান্ডা রাখতে, ওকে ভুলে থাকতে। সে চলে গেছে আর আমার জীবনটা একরকম মৃত হয়ে গেছে। এরপর সিন ফ্ল্যাশব্যাকে যায়। দেখা যায় আরিভু এবং রামিয়া একসাথে পড়াশোনা করত। কলেজের দিনগুলোয় তারা খুব ভালো বন্ধু ছিল। একদিন কলেজ ক্যাম্পাসে বসে থাকার সময় রামিয়া হঠাৎ করে আরিভুর সামনে এসে দাঁড়ায়। একটু ইতস্ত করে সে বলে, আরিভু, আমি তোমাকে অনেক দিন ধরে পছন্দ করি। আমি তোমার প্রেমে পড়ে গেছি। আরিভু প্রথমে ভেবেছিল রামিয়া মজা করছে, তাই সে হাসি মুখে তাকে এড়িয়ে যায়। কিন্তু রামিয়া তখন সিরিয়াস হয়ে যায়। আমি সত্যি বলছি আরিভু, আমি তোমাকে ভালোবাসি, প্লিজ আমার অনুভূতিটা বোঝো। সেই দিন থেকেই তাদের মধ্যে প্রেম শুরু হয়। কলেজ জীবনে তারা একে অপরের সঙ্গে অনেক সময় কাটাতো। ক্লাস শেষে হাত ধরে হাঁটা, ক্যান্টিনে একসাথে খাওয়া, পড়াশোনার পাশাপাশি ভবিষ্যতে স্বপ্নগাথা, সবই যেন এক রঙিন গল্প। কলেজ শেষ হওয়ার পর রামিয়া একটা বড় কোম্পানিতে ইন্টারভিউ দিতে যায়। সেখানকার এইচআর তার যোগ্যতা দেখে মুগ্ধ হয়, কিন্তু সে এক অদ্ভুত প্রস্তাব দেয়। এইচআর বলে, তুমি খুবই ট্যালেন্টেড এবং সুন্দর, তোমার জন্য আমাদের ইউএস অফিসে একটা বিশেষ পজিশন আছে, কিন্তু একটা শর্ত আছে, তোমাকে আমাকে বিয়ে করতে হবে। এই কথা শুনে রামিয়া হতভম্ব হয়ে যায়। সে রাগে গনগনে হয়ে সে অফার সরাসরি প্রত্যাখ্যান করে এবং অফিস ছেড়ে বেরিয়ে আসে। এরপর দেখা যায় এই ঘটনা আরিভুর সঙ্গে আলোচনা করছে। রামিয়া একটু চিন্তিত গলায় আরিভুকে বলছে, আমার স্বপ্ন তো ছিল ইউএসএ কাজ করার, আমি সেই চাকরিটা পেতে চাই যেভাবে হোক। তুমি চলো আমার সঙ্গে, তুমি ওখানে গিয়ে কোনো কাজ পেয়ে যাবে, আমরা একসঙ্গে নতুন জীবন শুরু করতে পারি। কিন্তু আরিভু চুপচাপ শোনার পর বলে, রামিয়া, আমাদের সম্পর্কের কথা একবার ভাবছো? আমি যদি এখানকার সুইমিং চ্যাম্পিয়নশিপ জিততে পারি, তাহলে সরকারি চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবো, তখন সব ঠিক হয়ে যাবে। প্লিজ তুমি একটু ধৈর্য ধরো। রামিয়া এই কথাগুলো শুনে হতাশ হয়ে যায়। সে রেগে গিয়ে আরিভুকে বলে, তুমি যেতে চাইছো না কারণ তুমি তোমার বোনকে ফেলে যেতে পারবে না, তাই তো? তোমার তো ভয় যদি তোমার বোন কোনো ছেলের সঙ্গে লিভ ইন সম্পর্কে জড়িয়ে পড়ে। এরপর সে আরিভুর বোন সম্পর্কে আরও কটু মন্তব্য করতে থাকে। এই কথা শুনে আরিভু ভীষণ রেগে যায়। মাথার রাগে সে নিজেকে কন্ট্রোল করতে পারে না, একেবারে রামিয়ার গালে থাপ্পড় মেরে বসে। আরিভু কড়া গলায় বলে, তুই যা খুশি তাই কর, আজ থেকে আমি তোর জীবনে আর নেই। রাগের মাথায় আরিভু 3 দিনের জন্য রামিয়াকে ব্লক করে দেয় সব জায়গা থেকে, হোয়াটসঅ্যাপ, ফোন, সোশ্যাল মিডিয়া, সব কিছু। আরিভু ভেবেছিল রামিয়া হয়তো একটু রাগ কমলে আবার কথা বলবে, কিন্তু 3 দিন পর যখন সে আনব্লক করে, তখন আরিভু দেখে রামিয়ার নাম্বার বন্ধ। সে জব ছেড়ে দিয়েছে, এমনকি বাসা বদলে ফেলেছে, যেন সে হঠাৎ করে পুরো পৃথিবী থেকে হারিয়ে গেছে। আরিভুর মন একদম ভেঙে যায়। সে কারোর সঙ্গে ঠিকমতো কথা বলতে পারে না, খাওয়া দাওয়া, পড়াশোনা সব কিছুই উদাসীন হয়ে পড়ে। শুধু রামের কথা ভেবে ভেবে সে ক্লান্ত, ভিতরে ভিতরে ভেঙে পড়ে। এর কিছু মাস পর একদিন হঠাৎ করে আরিবুর ফোনে একটা ফেসবুক নোটিফিকেশন আসে, রামিয়া চেক ইন এ ক্লাব XYZ। লোকেশন দেখে বোঝা যায় এটা একটা পাব যেখানে পার্টি হচ্ছে। আর দিনটা ছিল 14ই ফেব্রুয়ারি, ভালোবাসা দিবস। এই খবর দেখে আরিবু কিছু না ভেবেই ওই লোকেশনে চলে যায়। সে মনে মনে ভাবছিল, হয়তো ও এখনো আমার মনে করে, হয়তো কথা বললে সব ঠিক হয়ে যাবে। পাবের ভিতরে ঢুকে সে চারপাশে তাকাতে থাকে। জায়গাটা ছিল ভিড়ে ঠাসা, ড্যান্সিং, আলো, মিউজিক, হাসি, একটা আনন্দের ঝলক। এই ভিড়ের মধ্যে সে পাগলের মতো রাম্যাকে খুঁজতে থাকে। অনেক খোঁজাখুঁজির পর হঠাৎ এক কোনায় রাম্যাকে দেখতে পায়, কিন্তু যা দেখে তা দেখে আরিভুর বুকটা হঠাৎ করে ঠেকে যায়। একটা ছেলে আয়োজন করে রামের হাতে একটা রিং তুলে দিচ্ছে, চারপাশে সবাই হাততালি দিচ্ছে, আর রামিয়া হেসে মাথা নিচু করে একদম যেন রাজকন্যার মতো লাগছে। এই দৃশ্য দেখে আরিভু নিজেকে আর ধরে রাখতে পারে না। সে ওদের দিকে এগিয়ে যায় এবং রামিয়ার সামনে দাঁড়ায় এবং বলে, রামিয়া, এটা কি হচ্ছে? তুমি কি সত্যি? সে কাঁপা কণ্ঠে বলতে থাকে, আমরা তো একসাথে অনেক স্বপ্ন দেখেছিলাম, তুমি এমন করো কিভাবে? চলো আগের মতো করে বাঁচি। কিন্তু রামিয়া তাকে একবার তাকিয়ে দেখে, তারপর চোখ সরিয়ে বলে, এক্সকিউজ মি, আপনি কে? আমি আপনাকে চিনি না। এই কথা শুনে আরিভু স্তব্ধ হয়ে যায়। তার মনে হয় যেন কেউ তার বুকে ছুরি চালিয়ে দিয়েছে। চারপাশের লোকজন অবাক হয়ে তাকায়, আর পাবের সিকিউরিটি এসে আরিভুকে ধরে বাইরে বের করে দেয়। কেউ তাকে ধাক্কা দেয়, কেউ টানাটানি করে।
আরিভু ধীরে ধীরে তার কাহিনী বলতে বলতে একদম চুপ হয়ে যায়। হঠাৎ করেই তার শরীর ঢলে পড়ে, মুখ ফ্যাকাশে হয়ে যায়। ধ্রুব ও তার টিম ছুটে আসে। সবাই চিন্তিত, সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডাক্তারেরা দ্রুত তাকে পরীক্ষা করে দেখেন বিপি ভীষণ বেশি। জরুরি ভিত্তিতে হাইড্রোলাজিন ইঞ্জেকশন দেওয়া হয়। এরপরে ডাক্তাররা সিদ্ধান্ত নেন তার ব্রেনের কিছু বিশেষ টেস্ট করতে হবে। কিছুক্ষণ পর আইসিইউতে ডাক্তার আরিভুর কাছে এসে বসেন। তার চোখে যেন কৌতূহলের ছায়া। ডাক্তার জিজ্ঞাসা করেন, আরিভু, তোমার কি মনে আছে তুমি কখন প্রথম হাঁটা শিখেছিলে? আরিভু চোখ খুলে ধীরে ধীরে বলে, হ্যাঁ ডাক্তার, আমি মনে করতে পারি। আমি তখন মাত্র 1 বছর বয়সী। আমরা থাকতাম সেলাম জেলার কাঞ্চামালাই গ্রামে। আমার জন্মদিনে বাবা আমাকে নিয়ে যেতেন কালিন্দী সিদ্ধির মন্দিরে। সেখানে একটি প্রাচীন কুয়া ছিল। সে বলতে থাকে, বাবা বলতেন এই কুয়ার জল শরীরের জন্য আশীর্বাদ স্বরূপ। মন্দিরের আশেপাশে মাছ, পাখি, পশু সব কিছুর মধ্যে নাকি সেই সিদ্ধার শক্তি বিরাজ করে। সেই দিন আমি দেখি সবাই কুয়ার জলে স্নান করছে। আমি কৌতূহল নিয়ে একা একা কুয়ার দিকে এগিয়ে যাই। দুপা দুপা করে হাঁটতে হাঁটতে কুয়ার ধারে পৌঁছাই। হঠাৎই ভারসাম্য হারিয়ে কুয়াতে পড়ে যায়। পানির নিচে একটা লতা আমার পায়ে জুড়ে যায়। আমি উঠতে পারছিলাম না। ঠিক তখনই একটা ছোট্ট কচ্ছপ আমার সামনে আসে। সে এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থাকে, যেন আমাকে কিছু বোঝাতে চাইছে। কচ্ছপটি আমাকে ঠেলে উপরে তোলার চেষ্টা করে, কিন্তু আমি ধীরে ধীরে অজ্ঞান হয়ে পড়ি। পানির নিচে হঠাৎ আলো জ্বলে ওঠে। সেই ছোট্ট কচ্ছপটির শরীর থেকে এক রহস্যময় আলো বেরিয়ে আসে, যা সোজা আরিভুর শরীরের দিকে প্রবাহিত হয়। পানির ভিতরে তৈরি হয় এক অদ্ভুত আলোড়ন। আর তখনই আরিভুর দেহ হালকা কেঁপে ওঠে। সে চোখ মেলে, কিন্তু তার চোখের রং একবারে বদলে যায়। ঠিক সেই মুহূর্তে একটা বড় আকারের কচ্ছপ এসে তাকে ঠেলে উপরে তুলে দেয়। পানির মধ্যে ধাক্কা খেয়ে সে উপরে উঠে পড়ে। টেস্ট কমপ্লিট হওয়ার পর ধ্রুব ধীরে ধীরে এগিয়ে আসে আরিভুর দিকে। তখন আরিভু এক চিলতে কাগজে একটা হৃদয়ের মধ্যে ডলার সাইন আঁকছিল। ধ্রুব চমকে গিয়ে জিজ্ঞাসা করে, এই ডিজাইনটা তুমি কিভাবে আঁকলে? এটা তো সেই একই ডিজাইন যেটা গাড়ির গ্লাসে আঁকা ছিল। তাহলে সেটা তুমি এঁকেছিলে, তাই তো? আরিভু কিছু না বলে মাথা নিচু করে থাকে। ধ্রুবের চোখে তখন সন্দেহ আর রাগ একসাথে। ধ্রুব সহকারী অফিসারকে আদেশ দেয়, একে এক্ষুনি গ্রেপ্তার করো, থানায় নিয়ে চলো, কেস ফাইল রেডি করো। অফিসাররা এগিয়ে আসে আরিভুর দিকে। তখন হঠাৎ আরিভু বলে ওঠে, স্যার, হ্যাঁ, আমি গাড়ির গ্লাসে ওই ডিজাইনটা এঁকেছিলাম, কিন্তু এটা আমি নিজে থেকে তৈরি করিনি। এই ডিজাইনটা আমার মেমোরিতে আগে থেকে ছিল। ধ্রুব চমকে যায়, মানে? আরিভু তখন বলে, আমার একটা বিশেষ ক্ষমতা আছে। আমি অনেক পুরনো দেখা জিনিসগুলো হুবহু মনে করতে পারি। এই ডিজাইনটাও আগে কোথাও দেখেছিলাম। যদি একটু সময় দেন, আমি আমার মেমোরি রিকল করে বলতে পারি কোথায় এটা দেখেছিলাম। ধ্রুব কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর শান্ত গলায় বলে, ঠিক আছে, আমি তোমাকে একটা সুযোগ দিচ্ছি। বলো দেখি, কোথায় তুমি এটা প্রথম দেখেছিলে? ধ্রুব, আরিভু এবং কনস্টেবল কালী এসে পৌঁছায় সুইমিং একাডেমিতে। ধ্রুব সন্দেহের চোখে চারপাশটা দেখে। আরিভু শান্ত হয়ে বলে, স্যার, আমি এখানে কিছু মনে করতে পারি, আমাকে একটু সময় দিন। সে ধীরে ধীরে নিজের জামা কাপড় খুলে শর্ট পরে সুইমিং পুলের ধারে দাঁড়ায়। তারপর এক গভীর নিঃশ্বাস নিয়ে জলের মধ্যে ঝাঁপ দেয়। পানির গভীরে গিয়ে সে একরকম ধ্যানমগ্ন হয়ে পড়ে। ধ্রুব অবাক হয়ে দেখে সে একদম চুপচাপ চোখ বন্ধ করে পানির নিচে অনেকক্ষণ ধরে বসে আছে। পাশে দাঁড়ানো একাডেমির এক স্টাফ সদস্য ধ্রুবকে বলে, স্যার, আপনি জানেন ও পানির নিচে 30 মিনিটেরও বেশি সময় কাটাতে পারে। আমরা সবাই ভয় পাই, ওর নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে কিনা বুঝতে পারে না। আগে সুইমিংয়ে ও ছিল বেস্ট পারফর্মার, কিন্তু গত 6 মাস ধরে ওর পারফরম্যান্স ভীষণ খারাপ হয়ে যাচ্ছে। চুপচাপ থাকে, কারোর সাথে কথা বলে না। ধ্রুব কিছু বলতে চাই, তখনই কনস্টেবল কালী ছুটে আসে হাতে একটা পেন ড্রাইভ নিয়ে। কালী হাঁপাতে হাঁপাতে বলে, স্যার, এটা আরেকটা সিসিটিভি ফুটেজ যেখানে আরিফু দাঁড়িয়েছিল। ফুটেজ চালানো হয়। ধ্রুব গভীর মনোযোগ দিয়ে দেখে, কিন্তু কিছু নতুন ক্লু মেলে না। হতাশা যেন ছড়িয়ে পড়ে গোটা টিমের মধ্যে। ঠিক তখনই আরিফু উত্তেজিত গলায় বলে, স্যার, আমি মনে করতে পেরেছি আমি ঠিক কোথায় ওই ডিজাইনটা দেখেছিলাম। সেটা এখন স্পষ্ট মনে পড়ছে। ধ্রুব অপেক্ষা করতে না পেরে বলে, বলো আরিফু, কোথা দেখেছিলে, কাকে দেখেছিলে, কি ছিল ওই জায়গায়? তখনই জানা যায় আরিফুর কাছে এক বিশেষ ক্ষমতা আছে। সে যখন জলের মধ্যে যায় তখন নিজের সাবকনশিয়াস মাইন্ডের মাধ্যমে অ্যাস্ট্রাল ট্রাভেল করতে পারে। মানে শরীরে এখানে থাকে কিন্তু আত্মা অন্য জায়গায় ঘোরে। এই ক্ষমতা ব্যবহার করে সে আবার সেই মুহূর্তে ফিরে যায় যেদিন সে জগিং করছিল এবং দেখে যে চেনটা গোলমের পাশে পড়েছিল। সে ধ্রুবকে বলে, আমি সেই চেনটা জলের রিফ্লেকশনের মাধ্যমে দেখেছিলাম। এই কথা শুনে ধ্রুব সিসিটিভির ফুটেজ পুনরায় চেক করে দেখে। দেখা যায় ঝোপের মধ্যে থেকে কেউ একজন ওই চেনটা হাত বাড়িয়ে নিচ্ছে। পরের দিন আবার ধ্রুব ও কনস্টেবল আরিফুর বাড়িতে যায়। অখিলা ওদের স্বাগত জানায়।
এবং নিজের ভাই সম্পর্কে অনেক কিছু বলে। ওদের বাড়িতে একটা ছোট কচ্ছপ ছিল যেটা আরিভুর গ্রাম থেকে এনেছিল। এরপর ধ্রুব বলে, ঘাবড়িও না, আমি শুধু ফর্মালিটির জন্য এসেছি, তোমার সাহায্য চাই। আরিভু একটু রেগে গিয়ে বলে, স্যার দয়া করে আমাকে ছেড়ে দিন, আমার অনেক অ্যাম্বিশন আছে, আপনাদের কিলার দরকার, আমার শুধু আমার বোন। ধ্রুব তখন কষ্ট পেয়ে বলে, আমিও আপনজনকে হারিয়েছি, আমার মেয়ে প্রিয়া হারিয়ে গেছে, আমি কোনো মেডেলের জন্য নয়, বিচার পাওয়ার জন্য কাজ করছি। এরপর সে প্রিয়ার ভিডিও দেখায় যেখানে প্রিয়া কলেজে র্যাগিংয়ের শিকার হয়। তার এক ফ্রেন্ড ধ্রুবকে ভিডিও কলে সব দেখায়। সে র্যাগিং করা লোকের হাতেই সে বাজভাগে ছিল। ধ্রুব তাকে চিনতে পারে, সে একজন ড্রাগ ডিলার সাদিক। পরদিন সকালে খবর আসে প্রিয়া মারা গেছে। তার শরীর অস্বাভাবিকভাবে কালো হয়ে গেছিল, মুখটা বিকৃত ছিল। ময়নাতদন্তে জানা যায় তাকে অজানা এক ইঞ্জেকশনের মাধ্যমে হত্যা করা হয়েছে। ইঞ্জেকশনের প্রভাবে তার শরীরের কোষগুলো ধ্বংস হয়ে গেছিল। এই ঘটনায় ধ্রুবের মাথায় আগের একটা কেস মনে পড়ে যায়, যেখানে মাদকের সঙ্গে জড়িত কিছু অপরাধী এই ধরনের ইঞ্জেকশন ব্যবহার করত। সন্দেহ গাঢ় হতে ধ্রুব তার দল নিয়ে কয়েকজন ড্রাগ ডিলারকে এনকাউন্টার করে ফেলে। একসময় এক পুরনো গুদাম ঘরে তাদের মধ্যে একজন সাদিকের মৃতদেহ পাওয়া যায়। তার শরীরও প্রিয়ার মতোই কালো হয়ে গেছিল। এই সময় ধ্রুবকে হঠাৎ একজন অজানা ব্যক্তি পিছন থেকে ইঞ্জেকশন পুশ করে। তবে সৌভাগ্যবশত ইঞ্জেকশনটি তার শরীরের এক পাশেই পুশ হয়। ফলে ধ্রুব পুরোপুরি না মরে অজ্ঞান হয়ে যায় এবং বেঁচে যায়। তবে তার শরীরের অর্ধেক অংশও কালো হয়ে যায়, যেটি চিকিৎসা বিজ্ঞানে বিরল ঘটনা। ডাক্তাররা অবাক হয়ে বলেন তার বেঁচে যাওয়া অলৌকিক। এখন ধ্রুব তার তদন্তে আরিভুকে সম্পূর্ণ ঘটনা জানায় এবং বলে, চেন্নাইতে আবার ঠিক এমনই কেস হয়েছে, এবার আমি আর দেরি করতে পারবো না, আর একজন মারা যাওয়ার আগেই খুনিকে ধরতে হবে। আরিভু চিন্তায় পড়ে যায়, তারপর বলে, স্যার আমি কিভাবে সাহায্য করতে পারি? ধ্রুব উত্তর দেয়, তুমি যদি সেই লকেট এবং রামিয়ার মৃত্যু সংক্রান্ত নতুন কিছু মনে করতে পারো তাহলে কেসে বড় অগ্রগতি হবে। কাল আমি তোমাকে একটা বিশেষ জায়গায় নিয়ে যাব, তবে এটা সুইমিং পুল নয়। পরদিন ধ্রুব আরিভুকে নিয়ে যায় মেরিন স্টাডিজ সেন্টারে, যেখানে সাবমেরিন সংক্রান্ত ট্রেনিং চলছিল। সেখানে আরিভুকে একটা বিশেষ সুইমিং স্যুট দেওয়া হয়। স্যুট পরে সে ধীরে ধীরে গভীর সাগরের জলে নেমে পড়ে। পানির গভীরে পৌঁছেই আবার এক ধরনের ধ্যান চলে যায় এবং শুরু হয় তার অ্যাস্ট্রাল ট্রাভেল। এবার সে ফিরে যায় সেই বিভীষিকাময় মুহূর্তে যেখানে রামিয়ার মৃত্যু হয়েছিল। সে দেখে খুনি রামিয়াকে বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে হত্যা করে। ইঞ্জেকশন দেওয়ার সময় রামিয়ার গলার চেন মাটিতে পড়ে যায়। খুনি ঠান্ডা মাথায় রামিয়ার দেহ গাড়ির ডিকিতে রাখে, তার গলার লকেট খুলে নেয় এবং দ্রুত এলাকা ছেড়ে যায়। কিছুক্ষণ পর খুনি আবার ফিরে আসে। সে সেই পড়ে থাকা চেনটি তুলে নেয় এবং রামিয়ার দেহ ডাস্টবিনে ফেলে দেয়। তারপর রামিয়ার ফোন থেকে ফেসবুকে একটা রহস্যজনক পোস্ট করে, আজ আমার বাজে জন্মদিন। এই পুরো দৃশ্য দেখার পর আরিভু অ্যাস্ট্রাল ফর্মে খুনের গাড়িতে অনুসরণ করতে থাকে। সে খুনের বাড়ি পর্যন্ত পৌঁছে যায়। সেখানে পৌঁছে সে খেয়াল করে খুনের বাড়িতে একটা বাস রয়েছে। আরিভুর ভেতর হঠাৎ ভয় জমে ওঠে, তার শ্বাস ধীরে ধীরে ভারী হয়ে আসে। ঠিক তখনই বাস্তবে তার দেহটা দীর্ঘ সময় ধরে জলে থাকায় বিপজ্জনক হয়ে উঠছিল। সেই মুহূর্তে কেউ একজন তাকে পানির বাইরে টেনে তোলে। অ্যাস্ট্রাল ট্রাভেল থেকে ফিরে এসে আরিভু ধ্রুবকে সবকিছু খুলে বলে। ধ্রুব প্রথমে দ্বিধায় পড়ে, কিন্তু আরিভুর বিস্তারিত বর্ণনা শুনে কৌতূহল হয়ে পড়ে। সে সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নেয় সত্যতা যাচাই করার। ধ্রুব বলেন, ঠিক আছে আরিভু, তুমি যদি ঠিক বলো তাহলে সে ব্ল্যাক গাড়িটা সিসিটিভিতে ধরা পড়বে। ধ্রুব দ্রুত সেই এলাকা ঘিরে থাকা রোড ক্যামেরাগুলোর ফুটেজ খোঁজে। ঘটনার দিন ঠিক সেই সময় এক কালো গাড়ি ওই রাস্তায় দেখা যায়, যেমনটা আরিভু বলেছিল। সব দেখে ধ্রুব এবার আর দেরি না করে সরাসরি সে মানসিক বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যায়। সব ঘটনা খুলে বলে। ডাক্তার বিস্ময়ে ওঠেন। এই ঘটনা বিরল কিন্তু অসম্ভব নয়। 1970 সালে ডরথি অ্যালিসন নামের এক নারী একইভাবে অ্যাস্ট্রাল ট্রাভেলের মাধ্যমে অপরাধ সমাধান করেছিল। পুলিশের কেস ফাইলেও তার নাম ছিল। ধ্রুব এবার দৃঢ় প্রতিজ্ঞ। সে সঙ্গে এক কনস্টেবলকে নিয়ে খুনির খোঁজে নামে। তারা গাড়ির শেষ অবস্থান অনুযায়ী শহরের এক ড্যাম্পয়ার্ড এলাকায় অনুসন্ধান শুরু করে। ধ্রুব এলাকাবাসীদের জিজ্ঞেস করতে থাকে, এই অঞ্চলে কেউ কি এমন বাড়ি দেখেছেন যেখানে একটা বাস আছে? অনেকেই কাজ জাগায়। তখন এক অন্ধ মেয়ে ধীরে ধীরে সামনে এসে বলে, আমি দেখতে পাই না, কিন্তু আমি জানি বাস কোথায় আছে, তার ডাক আমি চিনি। ধ্রুব অবাক হয়ে মেয়েটির দিকে তাকায়। মেয়েটি তাকে পথ দেখাতে শুরু করে। তারা পৌঁছায় এক পুরনো বাড়ির সামনে। বাড়ির দরজায় একটা কালো ক্রস আঁকা। দরজার উপরে ঝুলছে একটা টুলেট বোর্ড। সারা বাড়িতে নীরবতা। এক পর্যায়ে বাড়ির মালিক আসে। ধ্রুব তাকে জিজ্ঞাসা করে, এই বাড়িতে কে থাকতো? মালিক বলে 3 জন হিন্দিভাষী ভাড়াটে ছিল, মাসে 10,000 দিত। কখনো মুখ দেখেনি, সবসময় মাস্ক পরে থাকতো, খুব রহস্যজনক ছিল।
ধ্রুব ও তার টিম তল্লাশি শুরু করে। বাড়ির ভিতর থেকে তারা পায় একটা ঔষধের শিশি, যার গায়ে কিছু লেখা ঘষে গেছে, কিন্তু বোঝা যায় এটা একটা অ্যানেসেটিক ইঞ্জেকশন, যেটা রাম্যাকে মারা হয়েছিল সেরকম কিছু। সুইমিং সেরে বাড়ি ফিরছিল আরিফু। তার ফোন কোথাও নেই। খুঁজে না পেয়ে ভাবে হয়তো কেউ চুরি করে নিয়েছে। তখন ল্যান্ডলাইনের মাধ্যমে নিজের মোবাইল নম্বরে কল করে, কিন্তু ফোন সুইচ অফ দেখায়। আরও দুশ্চিন্তায় পড়ে যায় যখন দেখে তার বাড়ির দরজাও ভিতর থেকে বন্ধ এবং বোন অখিলাও বাড়ি ফেরেনি। পাশের বাসায় একটা ছোট্ট ছেলে জানায় দিদি একটা কালো গাড়িতে উঠে গেছে। এই কথা শুনেই আরিফু আতঙ্কে পড়ে যায়। সে একপাশের লোকের ফোন নিয়ে আখিলাকে ফোন করার চেষ্টা করে, কিন্তু ফোন নট রিচেবল দেখায়। এরপর আরিফু থানায় ফোন করে। শ্রুতি তাকে সান্ত্বনা দিয়ে বলে, চিন্তা করো না, অখিলা নিশ্চয় কোনো বন্ধুর বাড়িতে গেছে, হয়তো ফোনে সিগন্যাল নেই। সেই সময় অখিলা ও তার কয়েকজন বন্ধু ও হোস্টেলের ডান্স প্র্যাকটিস ব্যস্ত ছিল। হোস্টেলের ভিতরে মোবাইল সিগন্যাল না থাকায় তারা বাইরে গিয়ে ফোন ধরার চেষ্টা করে। ঠিক সেই সময় এক অজানা ব্যক্তি মুখে মাস্ক পরে চুপি চুপি এসে অখিলার ঘাড়ে একটা ইঞ্জেকশন পুশ করে দেয়। অখিলা মাটিতে লুটিয়ে পড়ে। ধীরে ধীরে তার শরীর কালো হয়ে যেতে থাকে। এদিকে সকালে পুলিশ কাছাকাছি এলাকা থেকে এক মহিলার মৃতদেহ উদ্ধার করে। পুলিশ ধ্রুব ও শ্রুতিকে সঙ্গে নিয়ে আরিফুকে ঘটনাস্থলে নিয়ে যায়। মৃতদেহটি দেখে আরিফু কান্নায় ভেঙে পড়ে। এটা আমার বোন অখিলা বলে কাঁদতে থাকে, কিন্তু কিছুক্ষণ পর সে নিজের চোখের জল মুছে ফেলে এবং বলে, না, এটা অখিলা না। অখিলা কখনো হিল পরে না, জামা কাপড় দেখতে একই হলেও এ মেয়েটা অন্য। এই কথা শুনে পুলিশ মৃত মহিলার ফিঙ্গারপ্রিন্ট ও ফেসবুক প্রোফাইল চেক করে জানতে পারে মৃত ব্যক্তির নাম ডক্টর শালিনী, যিনি একজন নামকরা ডার্মাটোলজিস্ট অর্থাৎ ত্বকরোগ বিশেষজ্ঞ। ঠিক তখনই অখিলার ফোন আসে। ফোন পেয়ে আরিফু দৌড়ে বাড়ি ফিরে যায় এবং দরজা খুলে দেখে অখিলা জীবিত এবং সুস্থ। সে তাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগে। অখিলা তখন সব কিছু খুলে বলে, আমরা হোস্টেলে ডান্স প্র্যাকটিস করছিলাম, ফোনে সিগন্যাল না থাকায় বাইরে গেছিলাম। আরিফু ভাবতে থাকে, গত রাতে আমি যেমনটা কল্পনা করছিলাম, হয়তো সেই খুনি আমার বোনকেও টার্গেট করছিল, কিন্তু ভাগ্যক্রমে অখিলা বেঁচে গেছে। খুন হয়েছে অন্য কেউ, ডক্টর শালিনী। পুলিশ ডক্টর শালিনীর খুনের তদন্তে নেমে পড়ে। তারা শালিনীর চেম্বারে গিয়ে বিভিন্ন মেডিকেল রেকর্ড, সিসিটিভি ফুটেজ এবং স্টাফেদের জেরা করতে থাকে, কিন্তু এখনও পর্যন্ত খুনের কোনো হদিশ মেলেনি। অন্যদিকে আরিফুর মন একদম অস্থির। সে জানে তার এই ক্ষমতা, অ্যাস্ট্রাল ট্রাভেলই একমাত্র পথ যা তাকে খুনির সত্য পরিচয় জানাতে সাহায্য করতে পারে। সেই রাতেই সে আবার নিজের সুইমিং পুলের পাশে গিয়ে পানিতে ঝাঁপ দেয়। ধীরে ধীরে আবার গভীর ধ্যানে ডুবে যায়। এবার সে ভয় পায় না, সে আত্মবিশ্বাস নিয়ে খুনির ঠিকানায় পৌঁছে যায়। খুনির বাড়ির ভিতরে সে যা দেখে তা রীতিমতো ভয়ঙ্কর। সেখানে 3জন মুখোশ পরা লোক বসে থাকে। তাদের মধ্যে একজন প্রধান, যার আচরণ ও গলার স্বরে বোঝা যায় সেও অনেক বেশি স্মার্ট ও হিংস্র। প্রধান খুনির হাতে একটা পুরনো ধরনের বই থাকে। বইটা খুলে আরিফু দেখে একের পর এক ছবির পাতা, সব খুন হওয়া মানুষদের ছবি। প্রথম পাতায় ধ্রুবর মেয়ে প্রিয়া, এরপর রামিয়া এবং সর্বশেষে ডক্টর শালিনী। তাদের ছবির নিচে ছোট্ট করে লেখা তারিখ ও সময়, যেন এই বইটা খুনের ডায়েরি। হঠাৎ খুনি একটা ম্যাগাজিনে একটা মেয়ের ছবি দেখে রেগে যায়। মেয়েটির নাম ভ্যানেলা। সে ম্যাগাজিনটা ছিঁড়ে ফেলে এবং বলে, তুইও আমার থেকে বাঁচবি না। এই দৃশ্য দেখে আরিফুর গায়ে কাটা দেয়। খুনি এরপর নিজের মুখ থেকে মুখোশ খুলতে চায়, কিন্তু সেই মুহূর্তেই আরিফুর অ্যাস্ট্রাল ট্রাভেল ভেঙে যায়। জলের নিচে অনেকক্ষণ থাকার কারণে তার দম বন্ধ হয়ে আসে। সে পুলের পাশে অচেতন হয়ে পড়ে। তখন 2জন যুবক জলের ট্যাঙ্কি খুলে তাকে টেনে তোলে এবং তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে ডাক্তাররা জানান তার অবস্থা সংকটজনক। যদি 48 ঘন্টার মধ্যে জ্ঞান না ফেরে তাহলে সে কোমায় চলে যেতে পারে। এই খবর শুনে ধ্রুব, শ্রুতি, কনস্টেবল এবং অখিলা সবাই হাসপাতালে এসে পাশে বসে থাকে এবং প্রার্থনা করতে থাকে। সবাই যখন আশা হারাতে বসেছে, ঠিক তখনই এক অলৌকিক মুহূর্তে আরিফুর চোখ খুলে যায়। সবাই আনন্দে কেঁদে ফেলে। তবে এখানেই শেষ নয়। হাসপাতাল থেকে ছুটি নিয়ে সেই সঙ্গে সঙ্গে সুইমিং পুল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। সবাই মনে করছিল সে অংশ নেবে না, কিন্তু আরিফু সবাইকে চমকে দিয়ে একের পর এক রাউন্ড জিতে যায় এবং জয়ী হয়। তার এই জয় শুধু সুইমিংয়ের নয়, এটা ছিল তার সাহস, ক্ষমতা এবং নিজের বিশ্বাসের ওপর জয়। এরপর আরিফু ধ্রুবের সঙ্গে দেখা করে। এক মেয়ের স্কেচ আঁকে। সে মেয়েটির নাম ভ্যানেলা। অবাক করার মতো বিষয় হলো, ধ্রুব ওই একই মুখের ছবি এক ম্যাগাজিনে রেখেছিল, যেটা সে ফটোগ্রাফার কার্তিকের কেবিনে রেখেছিল। তখনই তারা বুঝে যায় ভ্যানেলা এই কেসে একটা গুরুত্বপূর্ণ চরিত্র। গল্পের দৃশ্য এখন বর্তমান সময় চলে আসে। পুলিশ ভ্যানেলার বিষয়ে তদন্ত শুরু করে এবং গোপনে তাকে অনুসরণ করতে থাকে। শ্রুতি তার ওপর নজর রাখতে একটা গোপন ক্যামেরা লাগায়। দেখা যায় বর্তমানে ভ্যানেলা একটা প্রোডাকশন হাউসে কাজ করছে। একজন চলচ্চিত্র পরিচালক
নতুন সিনেমায় কাস্ট করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এই সিনেমায় সুযোগ পাওয়ার আশায় ভ্যানেলা নিজের গায়ের রং ফর্সা করার জন্য চিকিৎসাও নেয়। কিন্তু পরে সেই পরিচালকের ওপর থেকে সিদ্ধান্ত বদলে যায়। তার বদলে প্রযোজকের মেয়েকে সিনেমায় নেওয়া হয়। একদিন সেই পরিচালক যখন প্রোডাকশন হাউসে আসে, ভ্যানেলা রেগে গিয়ে সরাসরি তার সঙ্গে এই নিয়ে কথা বলে। পরিচালক স্পষ্ট জানিয়ে দেয় সে কিছু করতে পারবে না, তবে ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি দেয়। এই কথাগুলো শ্রুতি ও ধ্রুব গোপন ক্যামেরায় রেকর্ড করে। পরবর্তীতে শ্রুতি ভ্যানেলাকে অনুসরণ করতে গিয়ে হঠাৎ করে তাকে চোখের আড়াল করে ফেলে। এই খবর পেয়ে ধ্রুব দ্রুত আরিভুকে ফোন করে নির্দেশ দেয় যেন সে ভ্যানেলার বাড়ির সামনে যায় এবং তাকে নজর রাখে। আরিভু সেই মতো ভ্যানেলার বাড়িতে সামনে গিয়ে অপেক্ষা করতে থাকে। অন্যদিকে ধ্রুব, শ্রুতি ও এক কনস্টেবল একটা বিশেষ পার্টিতে যায়, যেখানে ভ্যানেলাও আমন্ত্রিত। এই পার্টি আয়োজন করেছিল সেই প্রযোজক, এবং প্রযোজকের মেয়েও ভ্যানেলাকে আমন্ত্রণ জানিয়েছিল। পার্টিতে উপস্থিত ছিল ফটোগ্রাফার কার্তিকও। ধ্রুব তখন তাকে ম্যাগাজিনে ছাপা হওয়া সেই ছবির ব্যাপারে জিজ্ঞেস করে। কার্তিক জানায় সে প্রথম ভ্যানেলাকে এক মেডিকেল সেন্টারে দেখেছিল। ভ্যানেলার চোখ তাকে খুব আকৃষ্ট করেছিল। সে চুপি চুপি তার চোখের একটা ছবি তোলে এবং পরে সেই ছবি পরিচালককে দেখায়। পরিচালক তখন ভ্যানেলাকে সিনেমায় দেওয়ার সিদ্ধান্ত নেয়। কিছুদিন পর ভ্যানেলা কার্তিককে ভালোবাসার প্রস্তাব দেয়, কিন্তু কার্তিক স্পষ্ট জানিয়ে দেয় যে সাম্যাকে ভালোবাসে। এই কারণে সে ভ্যানেলার প্রস্তাব গ্রহণ করে না, তবে তাদের মধ্যে বন্ধুত্ব বজায় থাকে। বন্ধুত্বের নিদর্শন হিসেবে সে ভ্যানেলা একদিন কার্তিককে একটা ডলার চেন উপহার দেয়। অন্যদিকে ভ্যানেলার ফ্ল্যাটে একজন খাবার ডেলিভারি করে যায়, কিন্তু ঘটনাটা ছিল খুবই অদ্ভুত। আরিফ লক্ষ্য করে ভ্যানেলা ছাড়া সেখানে আরও কেউ থাকে। কৌতূহলবশত সে দরজায় কড়া নাড়ে। দরজাটা খোলা পেয়ে ভিতরে ঢোকে। ঠিক তখনই দুজন অচেনা লোক তার উপর ঝাঁপিয়ে পড়ে এবং একটা ইঞ্জেকশন দিয়ে অচেতন করে ফেলে। এরপর তারা তাকে একটা বড় পানের ড্রামের ভিতরে ফেলে দেয়। এদিকে কার্তিক ধ্রুবকে একটা চমকপ্রদ তথ্য জানায়। কয়েক বছর আগে পরিচালক ভ্যানেলাকে নিয়ে গেছিল ডাক্তার শালিনী ক্লিনিকে। সেখানে তাকে ডার্ক স্কিন বানানোর চেষ্টা করা হয়েছিল একটা সিনেমায় চরিত্রের জন্য। পরে সেই ক্লিনিক তার ছবি ভ্যানেলার অনুমতি ছাড়াই তাদের বিজ্ঞাপনে ব্যবহার করে। এই ঘটনা ভ্যানেলার মনে গভীর ক্ষোভ তৈরি করে। অন্যদিকে পানির ড্রামের ভিতরে থাকা অবস্থায় হঠাৎই আরিভুর জ্ঞান ফিরে আসে। সে অনেক কষ্ট করে ড্রামের ঢাকনা খুলে ফেলে এবং তখনই দুজন লোকের সঙ্গে মারাত্মক লড়াই শুরু হয়। এদিকে ধ্রুব ভ্যানেলার পুরনো ছবি খুঁজে পায় এবং অবাক হয়ে আবিষ্কার করে ভ্যানেলা আসলে মেঘা নামের একজন মেয়ে, যিনি একসময় কলেজে প্রিয়াকে র্যাগিং করত। সে ছিল সেই দলটির সদস্য যারা প্রিয়ার জীবন অন্ধকারে ডেকে এনেছিল। আরও একবার ধ্রুবের স্মৃতিতে ফিরে আসে একটা দৃশ্য, যখন সে একদল ড্রাগ ডিলারের সাথে এনকাউন্টার করছিল। তখন এক লোক তাকে ইঞ্জেকশন দেয়, কিন্তু ভুল জায়গাতে দেওয়ার কারণে সেদিন প্রাণে বেঁচে যায়। এইসব তথ্য একত্রিত করে ধ্রুব বুঝে যায় আসল খুনি আর কেউ নয়, ভ্যানেলা নিজেই, যার নাম আসল মেঘা। সে বুঝতে পারে ভ্যানেলা একের পর এক খুন করছে তার মনের গভীরে থাকা জাতিগত ঘৃণা বা বর্ণবিদ্বেষ থেকে। তখনই আরিফিও ভিডিও কল করে ভ্যানেলার ল্যাপটপ দেখায়, যেখানে ওয়ালপেপারে তার আগের ছবি ছিল, কাঁধে বাজ পাখি। এদিকে ওই পার্টি হচ্ছিল একটা সমুদ্র সৈকতের পাশে। ভ্যানেলা বাইরে এসে নতুন নায়িকাকে কল করে সেখানে আসার জন্য বলে। একটু পরে সে যখন আসে, দেখা যায় ভ্যানিলা ইঞ্জেকশন বার করে পুশ করার জন্য রেডি। ঠিক তখনই সেখানে ধ্রুব হাজির হয়। সে সঙ্গে সঙ্গে বন্দুক বার করে গুলি চালিয়ে দেয়। ভ্যানিলা মাটিতে লুটিয়ে পড়ে আর মেয়েটি প্রাণে বেঁচে যায়। তার মনে দীর্ঘদিন ধরে একটা প্রশ্ন ঘুরপাক খেত, হোয়েন দ্য হোল স্পেস ইজ ডার্ক, হোয়াই ডু দ্য স্টার্স অনলি স্পার্ক? মানে পুরো আকাশ অন্ধকার, তবু মানুষ কেবল তারা বা আলো দেখে মুগ্ধ হয়। তাহলে কালো মানুষদের কি কোনো দাম নেই? এই বর্ণবৈষম্য ও অবহেলা তাকে মানসিকভাবে অসুস্থ করে তোলে। সে নিজেই একটা অদ্ভুত ফর্মুলা তৈরি করে যাতে ফর্সা মানুষের প্রতি ঘৃণা জন্ম নেয়। ধ্রুব সমস্ত ঘটনা একত্রিত করে একটা তালিকা তৈরি করে, প্রতিটি খুনের পিছনে একটা মিল। মেঘার বয়ফ্রেন্ড একসময় প্রিয়াকে সুন্দর বলেছিল, পরে প্রিয়ার প্রেমে পড়ে। তার নিজের বয়ফ্রেন্ড তার গায়ের রং নিয়ে অন্যদের উপহাস করছিল, তাই সে প্রিয়াকে এবং পরে সাদিককে হত্যা করে। পরে সে কার্তিকের প্রেমে পড়ে, কিন্তু কার্তিক অলরেডি রামিয়াকে ভালোবাসত, তাই সে মেঘার প্রস্তাব প্রত্যাখ্যান করে। সে ক্ষোভে রামিয়াকেও সরিয়ে দেয়। শালিনী তার ক্লিনিকে মেঘার ছবি ব্যবহার করেছিল বিজ্ঞাপনে, অনুমতি ছাড়াই। মেঘা এর বিরোধিতা করলে শালিনী তাকে কালো বলে অপমান করে, যার কারণে শালিনীও শিকার হয়। এখন এই নায়িকার জন্য মেঘার স্বপ্ন ভেঙে যাচ্ছিল। সে তাই এবারে কেউ সরিয়ে ফেলতে চাইছিল, কিন্তু ধ্রুবর জন্য কামিয়াব হয় না। প্রত্যেক খুনই ব্যক্তিগত অপমানের প্রতিশোধ, আর সবকিছুর পিছনে যে আগুন জ্বলছিল সেটার নাম বর্ণবিদ্বেষ। এই গল্প শেষ হলেও প্রশ্ন থেকে যায়, এই সমাজ কি এখনও শুধু ফর্সা মানুষদের সৌন্দর্য দেখে?
একজন মেধাবী মেয়ে যদি শুধুমাত্র তার গায়ের রঙের কারণে বারবার অপমানিত হয়, তবে সে কীভাবে মানুষ থাকবে? এই গল্প শুধুমাত্র একটা থ্রিলার নয়, এটি একটি সামাজিক আয়না, যেখানে সৌন্দর্য মানে ফর্সা হওয়া নয়, বরং সহানুভূতি, সম্মান, ন্যায়বোধের মধ্যে সত্যিকারের সৌন্দর্য লুকিয়ে থাকে।